রচনা ব্যানার্জির নতুন নতুন নাগিনের মতন একটা রূপ ধরেছে, সেটাই তোমাদের কাছে দেখাবো। চলো ভাই ভিডিওটা আগে দেখি, তারপরে যা বলার আমি লাস্টে বলছি। দেখো, সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসত, রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন, শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনি ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি শিল্প। যে মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন ক্ষমতার সঙ্গে সঙ্গে ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি করানো উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়া, ইস্তফা দিয়ে সব বড় বড় কথাগুলো বলো না বাবা। ভাই রাজ্যে হচ্ছেটা কি? রচনা ব্যানার্জি যেখানে বলছে যে তৃণমূলের দয়া, আমি তো তৃণমূলের দয়ায় কোনো রকম কোনো পার্টিতে আমি পার্টিসিপেট করিনি, আমি আমার নিজের দক্ষতায়, কারণ আমার একটা সেলিব্রিটি স্ট্যাটাস ছিল, আমার একটা সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সেলিব্রিটি, আমি একজন মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তি, আমার একটা সেলিব্রিটি স্ট্যাটাস ছিল, তাই জন্য আমি ভাই রচনা ব্যানার্জি, তাই আমাকে মমতা ব্যানার্জি দাঁড় করেছে, আমি জিতেছি, আমারও দক্ষতা আছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু হাস্যকর সত্য, রচনা ব্যানার্জি এই কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়, যে সত্যি তো রাস্তা থেকে ফুটপাথে কিন্তু একজন নর্মাল লোককে নিয়ে তো দাঁড় করানো যেত, কিন্তু নর্মাল লোককে দাঁড় করালো ওইসব সিট মমতা ব্যানার্জি জিততে পারতো, এটাই আমি বলেছি। কারণ কেন জিততে হতো? শাসক দল থাকলে সাপ ব্যাংক টিকটিকি যে দাঁড়াবে সেই জিততে হবে। এই তো ধরুন না, এখন রাজ্যে আছে কি বিজেপি সরকার, তাই তো? এই বিজেপি সরকার যে কোনো কেন্দ্রে যেখানে হিন্দু ভোট একটু বেশি, যে কোনো কেন্দ্রে একটা সাপ ব্যাংক টিকটিকি দাঁড় করে দিন, তাই জিতে যাবে চোখ বন্ধ করে। তো এই বক্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যতটাও ঠিক ততটা বেঠিকও আছে, কারণ ওই রচনা ব্যানার্জি উনি যে নিজে একটা দাঁড়াতো, দুটি পাতার চিন্তা একটা দাঁড়িয়ে রাখতো, যেহেতু ভাই জিততে পারে না, ভাই জিততে কিন্তু পারবে না। তখন কিন্তু ওনার এই সেলিব্রিটি স্ট্যাটাস যেটা উনি বড় কথায় বলছে, এটা কিন্তু জিরো দাম, ওইখানে জিরো। রাজনীতির জায়গায় মমতা ব্যানার্জির জন্য জিতেছে, এটা সত্যি কথা। আর এইটাও সত্যি কথা যে মমতা ওনার একটা সেলিব্রিটি স্ট্যাটাস ছিল বলেই তাই ওনাকে মমতা ব্যানার্জি দাঁড় করেছে, এটা তো সত্যি কথা। চলো ভাই, এখন প্রচার করেছে, তোমরা ছিলে নাকি ভাই আমার সাথে প্রচারে যে রচনা ব্যানার্জিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে, সেই কাজটি আমার 3 বছরে করে দিয়ে যেতে হবে। তাই জন্য আমি রিজাইন করবো না, আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। তোমরা বলছো বলি রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? ঠিক আছে, এখানে বলছে, এখানে কি বলছে লিখছে সেটা একটু পড়ে শোনাই তোমাদেরকে। বলছে দল বদলু রচনা দিদির মুখের এক্সপ্রেশনটা ওফ নাইস সুপার। বলছে সিপিএম রচনার দিকে দলে নেবে এটা স্বপ্নেও ভাবাও ভুল। দেখেছো, এখানে লিখছে সিপিএম রচনার দিকে দলে নেবে এটা স্বপ্নেও ভাবা ভুল। মানে রচনা ব্যানার্জির মতন একটা মানে কি বলবো, মানে এত সুন্দর বদলু রচনা, মানে এরা, তুই এতদিন তৃণমূলের ছিলিস, তৃণমূলের এমপি না এমএলএ যাই হোক কিছু একটা ছিলিস, এতদিন ওইখানের ক্ষমতা ভোগ করেছিস, ওই শাসক দলের এতদিন ক্ষমতা ভোগ করেছিস, 2-3টে সিআরপিএফ থাকতো, পুলিশ থাকতো, মানে আলাদা লেভেলে একটা সোয়াগ ছিল। এখন তো কিছুই থাকবে না, এখন তাহলে চেঞ্জ করে নি, সমস্যা কি হচ্ছে? একের পর এক তো তৃণমূল নেত্রীরা তৃণমূলের নামে ভান্ডা খুলছে। ওই ভোটের আগে তারা কি জানতি না কিছু? সবই জানতি, সবই মানতি, সবই জানতে তোমরা, সবই মানতে। তোমাদের এগুলো একটা নাটক, শুধু বিজেপিতে জায়গা করার জন্য। এরপরে দেখবো রচনার ভান্ডারটা খুলেছে, এরপরে সায়নী নতুন নাটক শুরু করবে। সায়নী নাটকটা এখনো শুরু হয়নি, একটু সময় দাও। মানে এরা বলেছে এক করে, কিছুদিন আগে শতাব্দী নাটক করছিল, এবার রচনা নাটক করবে, তারপরে সায়নী নাটক করবে, দেখবে একদম নিজ্ঞাত ওরা মিলিয়ে নেবে, একের পর এক রকম নাটক বেরোতেই থাকবে, একের পর এক এরকম বেরোতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল বেরোবে। তারপরে টুক করে বিজেপির পায়া মালিশ করে সুন্দর করে বিজেপির তলায় চলে আসবে। বাহ, এদের কিন্তু আর কোনো রকম কোনো কি বলে, এদের কোনো রকম কোনো কেস খামারি বলো, ইডিসি কিচ্ছু হবে না। এরাও কিন্তু খুব চালাক, এরা জানে যে কিভাবে টুক করে এই ডাল থেকে ওই ডালে যেতে হবে, বেশ ভালো জানে এরা। চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক। এটা মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন। মাই গড, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। মানে এই যে এত বড় বড় বাতেলা,
আমি মেনে নিলাম অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করে, আমি সবটাই মেনে নিলাম, আমি কোনোটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। দক্ষতা আছে, পুরনো নেত্রী, আমরা যখন একদম দুধ খেতাম বোতল হয়তো তখন থেকে এই নেত্রী, আমার মায়েদের বয়সে আমলের নেত্রী, মানে আমাদের মায়ের বয়স এনার বয়স হতে সেম হবে, তো আমি মেনে নিলাম, সবটাই মেনে নিলাম। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছাত্র ছায়ায় আপনি এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, এটা তো অস্বীকার করা যায় না। আপনি যদি মনে করেন যে আজকে আমি একটা হিরোইন, তাহলে আমি একটা কাজ করি, আমি কালকে 2টি পাতার চিহ্নতে ভোটে দাঁড়াতে দেখি 200 ভোট আপনি জোগাড় করতে পারেন কিনা। হ্যাঁ আমি জানি যে তখন আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে দাঁড় করিয়েছে, আপনি জিতেছেন, তখন আপনি ফাঁকা চিহ্নিত বিরাট ধোয়া দেখেছেন। এই আপনাদের মতন লোকরা জানেন তো সাধারণ মানুষের জন্য নয়, আপনাদের মতন লোকরা হলো ক্ষমতা লোভী লোক, আপনাদের মতন লোকরা হলো শুধুমাত্র যেই দলে ক্ষমতা, যেইখানে ক্ষমতা সেইখানে দৌড়াবেন। আচ্ছা এই বক্তব্যগুলো মনে আছে ভোটে দাঁড়ানোর আগে কি একবার ভাবেননি যে মানুষ তৃণমূলকে কিভাবে মানুষ তৃণমূলকে বহিষ্কার করেছে, মানুষ কিভাবে তৃণমূল নেতাদের কমেন্ট বক্সে নোংরা খিস্তি কামানি করে গালাগালি, ইভেন্ট আপনার ইন্টারভিউ তো অনেকে অনেক রকম চটি চাটা থেকে শুরু করে অনেকে অনেক রকম কিছু বলতো, তখন কি ওগুলো কি চোখে তালা লেগেছিল আপনার? তখন কি ওগুলো দেখেননি আপনি? না, তখন তো ওগুলো আবার আপনি দেখবেন না, কারণ কেন দেখবেন? তখন তো আপনি ওই দলের এমপি এমএলএ, তাই না? যতদিন চোখ বন্ধ করে রাখবেন ততদিন ক্ষমতায়, যেই দেখছেন না এইবার তো মানুষই তো ক্ষমতা হারিয়ে দিয়েছে, না এইবার একটু চোখটা খুলতে হবে, কারণ না আমি এতদিন কিচ্ছু জানি না, কোথায় হয়েছিল চুরি ঘটলে, এত চুরি ঘটলে আমি তো আসতামই না, এই দলে এত চুরি ঘটলে আমি আসতামই না, আমি শুধু এসছি, আমি জানতাম দলটা খুব ভালো তাই জন্য এসছি, আমাকে জোর জবরদস্তি নিয়ে এসছে, আমি আসতে চাইনি বাবা, আমাকে জোর জবরদস্তি নিয়ে এসছে, শুধু চুরি ঘোটালা এত কিছু থাকতো, মানে এখন বুঝতে পেরেছে, আগে বুঝতে পারেন। বাহ, আপনার জন্য হাততালি, চলে যান। এর বিজেপিতে আপনার কদিন পর এমপি হলে আবার এমপি টিকিট আপনিই পাবেন, টেনশন নেই, চুচুড়ার টিকিটটা আপনি পাবেন বিজেপিতে, হ্যাঁ সত্যি বলছি পাবেন। আমি দেখাই ভিডিও শেষ করি। রাজনৈতিক মতবিরোধ শুরু হলো, এই কল্যাণ দাই কিন্তু আমাকে এই বিধায়কের সম্বন্ধে বলতে শুরু করলেন যে ওই এর সাথে বেশি কথা বলবি না, রিগার্ডিং অসিত মজুমদার। হঠাৎ করে কল্যাণ দা নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে দিয়ে আমার কনস্টিটুয়েন্সিতে এসে হঠাৎ করে হাতে হাত মিলিয়ে বললেন যে এখন থেকে ওরা দুজনে একসাথে, পুরো 360 ডিগ্রি টার্ন করে গেলেন এবং অসিত দাই হয়ে গেলেন ওনার আইকন। উনি চুচুড়াতে এসে মতবরি করা শুরু করে দিলেন। ইন্টারফারেন্স কেন? Who are you? কেন করবেন? আপনি নিজের জায়গায় সামলান, আপনি তো শুধু কেস করেন, টিএমসি সব কেসগুলো লড়েন, আপনি বাইরের কথা কেস করেন। উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, টিএমসি তে কাজ করে নয়। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতাও কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে। যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না, যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? এবার ডেভেলপমেন্ট করার কথাটা হচ্ছে নাটক। আসলে হচ্ছে এর মধ্যে যা বানিয়ে নিয়েছে কেউ যে যা বানিয়ে নিয়েছে তার সেট করা। ঠিক আছে, কল্যাণ ব্যানার্জি কি বলছে এর মধ্যে যা উনি বানিয়ে নিয়েছে, মানে পয়সা বানিয়ে নিয়েছে, সেই পয়সাটা কিভাবে সেভ করা যায় না, এটা তো আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে, এটা যাতে আর কোনো রকম ভাবে বার না করতে হয়, তার জন্য যারা বার করবে তাদের সঙ্গে যদি মিলে যায় কেমন হয়? মানে আমি তোমাকে এক্সাম্পল বোঝাই, এই মনে করো তুমি একটা ব্যাগে 100 টাকা রাখলে, 100 টাকার মানে 50টা বান্ডিল রাখলে, 50টা মানে 500 টাকা বান্ডিল রাখলে, একটা ব্যাগের মধ্যে তুমি 500 বান্ডিল রাখলে 100 টাকার, ওরা যদিও 100 টাকার বান্ডিল ছিল না, লাখ টাকার বান্ডিলই ধরে রাখতে পারো, মানে ওই ব্যাগটার মধ্যে ঢোকানো ছিল। এবার ওই ব্যাগটা কারা চেক করবে? ওই ব্যাগটা চেক করবে শুধুমাত্র পুলিশের ক্ষমতা আছে যে ব্যাগটা চেক করার, তাই না? তো পুলিশ ওই ব্যাগটা চেক করে, তাহলে আমি এক কাজ করি, একটা পুলিশের সঙ্গে ভালো বন্ধুত্ব বানিয়ে নিলাম। আরে পুলিশ বলে, আরে ম্যাডাম আপনি আসুন বসুন চা খান, ব্যাগ চেক করা কি দরকার, আমারও তো আপনারই লোক, আপনি আমি তো একই। তো ঠিক তাই হয়েছে যে এই দলে যদি থাকে তাহলে ওই পুলিশ এসে চেক করতে পারে, অন্য দলের লোকরা এসে, এখন অন্য দলের লোকরা যেহেতু ক্ষমতায়, সেই দলের লোকরা এসে চেক করতে পারে না। বাবা তার থেকে বললাম সেই দলের মিশে যাই, আমাকে আর চেক করার কথা কেউ বলবে না, এডিসি এর কথা কেউ বলবেও না, আর কোনো ঝামেলাও থাকবে না। যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, গান চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে, সত্যি কথা, কি নেই মুখ থেকে বার করতে পারবো না। সত্যি আমি জানতাম ও রিয়েলি এত নোংরামি ঢুকেছিল দরকার। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি লাল করে দেবো।
ওটা ইত্যাদি প্রভৃতি বলে ছেড়ে দাও, ওরকম কত বলবে, মানে প্রচুর 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 তুমি কত বলবে, ওটাকে বলে দাও ইত্যাদি প্রভৃতি, ব্যাস, ইত্যাদি আমরা বুঝে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু একটা কথা বলো দিদি, তুমি কিচ্ছু বুঝতে পারোনি, না কিচ্ছু না, না 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 হ্যাঁ? কিচ্ছু বুঝতে পারোনি না, একদম না, একদম না। দিদি কিছুই জানতো না, কিছুই না। কলেজের ভেতর থেকে কি কি যে বেরোচ্ছে সেটা মুখে আনতে দিদির এখন খুবই খারাপ লাগছে, মানে দিদি বলতেই পারছে না। Yes. ওরে আমাদের নেকু দিদি গো, রচু দি গো, আমাদেরকে কি ভেবেছো? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, অন্য দলে যাওয়ার জন্য খুব চেষ্টা না দিদি, খুব খুব চেষ্টা, চেষ্টা, হ্যাঁ, খুব চলছে। বলেছিলে, চারিদিকে পুরো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। ধোঁয়া, মানে এত কলকারখানা হয়েছে, এত কলকারখানা হয়েছে, পুরো ধোঁয়ায় সবকিছু ভর্তি। আর Yes. এখন সেই দিদিকেই আবার বলছো যে তোমাকে নাকি ইউজ করেছে দিদি, হ্যাঁ, পুরো পাল্টিবাজ, ওরে বাপ রে বাপ, দিদি পুরো একদম একখানা জিনিস, ওরে বাপ রে বাপ। मतलब वो अलग ही लेवल का बंदा था। এত এত দুর্নীতি ছিল দিদি, তুমি এইটুকু না। বুঝতে পারোনি, এতটুকু বুঝতে পারোনি, তাহলে আমরা কি ধরে নেবো? তাহলে আমরা ধরে নেবো যে তোমার মাথায় কুইন্টাল কুইন্টাল গোবর ছিল, সেই জন্য তুমি বুঝতে পারোনি। আর না হলে তুমি এখন অ্যাক্টিং ওয়াই। করছো, যেমন একটা হয় কুইন্টাল কুইন্টাল গোবর ছিল, নয় অ্যাক্টিং করছো, যে কোনো তো কিছু একটা হবে দিদি। অ্যাক্টিং করছো, পাল্টি খাচ্ছো অন্য দলে যাওয়ার জন্য। রিজাইন করে দাও না দিদি, রিজাইন করে দাও না, দিয়ে কথাগুলো বলো না, সেটা তুমি করবে না। এত দুর্নীতি যেই দলটা ছিল সেটা জানার পরেও তাহলে কেন রিজাইন করছো না? না, না, ও করে দাও। কিন্তু না, সেটা তো দিদি করবে না। দিদি হচ্ছে হেভি চালাক, আর পাবলিকদের ভাবে হচ্ছে সব গরু ছাগল, আমি যা বলবো ওরা তাই বিশ্বাস করবে, তাই না দিদি? আমাদেরকে তাই ভাবো তুমি, না? ও মাই, ও মাই কিন্তু গড। না দিদি, আমরা তোমার কথা বিশ্বাস করছি না। তুমি হচ্ছে পাল্টিবাজ নাম্বার 1 ইয়েস, পাল্টিবাজ নাম্বার 1, One. নট দিদি নাম্বার 1। পাল্টিবাজ নাম্বার 1। ও ভাই, তোমরা কে কি করছো? কদিন পরে দেখবে রচনা ব্যানার্জি তোমার পাড়ায়, তোমার এলাকায় গিয়ে দাঁড়াবে বিজেপিতে, তুমি বলবে ভোট দিন, ভোট দিন, রচনা দিকে ভোট দিন। বলতে পারবে তো? নিজের বুকে হাত রেখে বলো তো, বলতে পারবে তো? একটু বিবেকে বাঁধবে না? কয়দিন আগে তোমার পছন্দের প্রতীককে, তোমার পছন্দের নেতাকে, তোমার পছন্দের পার্টিকে যেই মানুষটা গালাগালি করেছে, সেই মানুষটা এসে তোমার পার্টিতেই নেতা হবে, তোমার বাড়িতেই নেতা হবে, তোমার পাড়াতেই দাঁড়াবে। হয় বলছি না, হতেও পারে বিজেপি কোথা থেকে দাঁড় করবে এমপিতে বলা তো যায় না, আমার পাড়াও তো দাঁড়াতে পারে, কিন্তু আমায় কিন্তু ভোট দেবো না, প্রকাশ্যে বলে দিচ্ছি, ভোট দেবো না আমি। আমি জানি যে অন্ধভক্ত তো সব পার্টিতেই থাকে কম বেশি, সে তৃণমূলেও ছিল, বিজেপি তো আছে, যে কোনো পার্টি, সব পার্টিতে থাকে। কিছু কিছু লোক আছে এত পরিমাণ অন্ধভক্ত, তারা পার্টি না, এটা তারা এটাকে পার্টি মনে করে, তারা মনে করে এটা তাদের ধর্ম। যেমন হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এভরিথিং, যে কোনো ধর্ম হতে পারে, তো তারা এটাই মনে করে। দেখো, আমি আবার অন্ধবিশ্বাস নয়, আমার যেটা মনে হবে ভালো আমি সেটাই করব, যেখানে মনে হবে ভালো আমি সেখানেই দেবো। তবে কোথায় দেবো সেটা মনেরটা তো মনেই আছে। তোমরা একটু জানিও যে তোমরা কোথায় ভোট দেবে, তোমার এলাকায় যদি রচনা ব্যানার্জি দেখলে ভোট দাঁড়িয়ে বলো, ভোটটা দেবে তো জানিও কমেন্ট একটু। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব বন্ধুরা আজকে এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। আবার দেখা হবে অন্য কোনো টপিকে। বাই বাই।